Hey, hello. This is Rishabh Dev, your English guide. Welcome to our channel, Guide to Your Success Guide. বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য। তো আগের দিন আমি সংবিধানের ক্লাসটা দিয়েছিলাম, তো কেমন লাগলো তোমাদের সংবিধানের ক্লাসটা কমেন্টে জানাও। তো চলো আজকে আমরা প্রিপোজিশনের পার্ট 2 দেখব, আর চলো কিছু আমরা রিভাইজ দেই, ঠিক আছে? তোমরা কমেন্টে এটা জানাও যে আগের দিনকার রিভাইজ কি হবে, প্রিপোজিশনাল কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং কোনটা প্রিপোজিশনাল অবজেক্ট সেটা তোমরা খুঁজে বার করো। যেমন আমি কিছু সেন্টেন্স দিচ্ছি, I rely on my friends। দ্বিতীয়টা হচ্ছে শ্রেয়া came in the room। তৃতীয়টা হচ্ছে রোহিত plays cricket। Rohit plays cricket in the morning। আর একটা আমি দিচ্ছি, the duster on the table is mine। ঠিক আছে, তো তোমরা এখানে খুঁজে বার করার চেষ্টা করো কোনগুলো প্রিপোজিশনাল ফ্রেজ এবং কোনগুলো অবজেক্ট অফ প্রিপোজিশন। দেখো পারো কি না। ঠিক আছে, তো চলো তোমরা মিলিয়ে নাও একটু। এখানে দেখো আইটা কি, আই এখানে সাবজেক্টের ভার্ব কোনটা, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এখানে দেখো অন এসেছে, অনটা প্রিপোজিশন। ঠিক আছে, এবং প্রিপোজিশনের পরে দেখো মাই ফ্রেন্ড, এখানে অবজেক্টকে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বলেছিলাম যে এটা হচ্ছে কে প্রিপোজিশনের অবজেক্ট অফ প্রিপোজিশন, এটাকে বলা হয় অবজেক্ট অফ প্রিপোজিশন। ঠিক আছে, এবার দেখো এই যে প্রিপোজিশন আর প্রিপোজিশনের অবজেক্ট ভালো করে বুঝবে। আগের দিনে ক্লাসটাতে আমি ভালো করে বুঝিয়েছিলাম, আরেকবার রিভাইজ করে নাও। দেখো প্রিপোজিশনের অবজেক্ট মিলে কি হয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়। কি হয় স্যার? বলবে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এবার এখানে দেখো দ্বিতীয় নম্বর লাইনে সেন্টেন্সটাতে শ্রেয়া এখানে সাবজেক্ট, কেম এখানে ভার্ব। ঠিক আছে, ইন এখানে প্রিপোজিশন। ঠিক আছে, আর প্রিপোজিশনের পরে দেখো এখানে অবজেক্ট এসেছে। কিসের অবজেক্ট স্যার? প্রিপোজিশনের অবজেক্ট। আর প্রিপোজিশনের অবজেক্ট মিলে এখানে কি হয়েছে স্যার? প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে স্যার। আমি তোমাদেরকে একটা জিনিস ভালো করে বুঝিয়েছিলাম এখানে, যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ কিসের কাজ করে? প্রিপোজিশনাল ফ্রেজ কিসের কাজ করে স্যার? প্রিপোজিশনাল ফ্রেজ আমি আগের দিনে ভালো করে বলেছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ
এক নম্বর কাজ করবে কোনো অ্যাডভার্বের কাজ করবে, কোনো অ্যাডজেক্টিভের কাজ করবে, আর কখনো কখনো নাউনের কাজ করে। ইজ দ্যাট আন্ডারস্টুড টু এভরিওয়ান? কি বললাম যে প্রিপোজিশন তার অবজেক্টের সঙ্গে নিয়ে হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ কিসের কাজ করে স্যার? অ্যাডভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, আর নাউনের কাজ করে। এখানে দেখো শ্রেয়া একটা ব্যক্তির নাম, সে কোথায় এলো? রুমের ভেতরে এলো। এখানে কেম ভার্ব, এখানে প্রিপোজিশন ইন, আর এখানে প্রিপোজিশনের অবজেক্ট, এবং প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের অবজেক্ট, এটা হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবার একটা জিনিস ভালো করে দেখো এই সেন্টেন্সটাতে, আচ্ছা পরে বলছি জিনিসটা, দেখো এখানে ভালো করে দেখো, এটা কিন্তু অ্যাডভার্বের কাজ করবে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা এটা আগে ভালো করে বুঝে নাও। দেখো রোহিত এখানে স্যার সাবজেক্ট, ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। প্লেজ, হেয়ার প্লেজ ইজ আ ভার্ব, ওকে, অ্যান্ড প্লেজ হোয়াট? ক্রিকেট। হেয়ার cricket is the object of verb. Listen to me carefully. Here cricket is the object of the verb plays. Okay, সেখানে দেখো ক্রিকেটটা হচ্ছে এখানে কিসের অবজেক্ট স্যার? ক্রিকেটটা তো অবজেক্ট। কি খেলে রোহিত? কি খেলে? ক্রিকেট খেলে। এখানে ভার্বের পরে বসেছে এবং দেখো এটা ভার্বের কিন্তু অবজেক্ট। ঠিক তেমন ভাবে কখন খেলে স্যার? ইন দ্য মর্নিং। ইন এখানে কি? ইন এখানে স্যার প্রিপোজিশন। দেখো প্রিপোজিশনের পরে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং হচ্ছে এখানে প্রিপোজিশনাল অবজেক্ট অফ প্রিপোজিশন। ইন দ্য মর্নিং এখানে এই যে দ্য মর্নিং, এটা কিন্তু এই প্রিপোজিশনটার অবজেক্ট। এখানে এই প্রিপোজিশনটার অবজেক্টকে ইন দ্য মর্নিং, তাহলে এটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপোজিশন। ইট ইজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। What I have told just that Rohit is the subject and plays is the verb and the cricket is the object of the verb play. Okay, now in the case of preposition, here we have the morning, and the morning is the object of the preposition in. ওকে, তাহলে এখানে কি বললাম আমি? যে এখানে প্রিপোজিশন ইনের অবজেক্ট হচ্ছে এই মর্নিং। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো দ্য ডাস্টার অন দ্য টেবিল। অন এখানে কি স্যার? প্রিপোজিশন। অন এখানে প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরে কি এসেছে স্যার? তুমি বলবে স্যার এখানে দ্য টেবিল এসেছে। তাহলে দ্য টেবিল কি হলো? অবজেক্ট হলো। কিসের অবজেক্ট? অবজেক্ট অফ প্রিপোজিশন হলো। ঠিক আছে, অবজেক্ট অফ প্রিপোজিশন। অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে এখানে মানে কি হলো? এই ডাস্টারটা, দ্য ডাস্টার, এখানে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এখানে দেখো ভালো করে বুঝে যাও যে এই যে ডাস্টারের পরে প্রিপোজিশন বসে আছে এবং এটা অবজেক্ট অফ প্রিপোজিশন হয়েছে, কারণ প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটাই হয় অবজেক্ট অফ প্রিপোজিশন। এবার যেটা আমি ভালো করে দেখো, যেটা আমি বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে দেখো
এটা হচ্ছে নাউন, নাউন, ইয়েস, নাউন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাবজেক্ট। নাউনের সঙ্গে সঙ্গে এটা হচ্ছে সাবজেক্ট। নাও লিসেন টু মি কেয়ারফুলি। এখানে দেখো শ্রেয়া কেম ইন দ্য রুম, এটা কি হলো স্যার? এই যে শুধু সবকিছু ভাবো, বাদ দিয়ে দাও, সবকিছু বাদ দিয়ে দাও, এখানে শুধু এই দিকে ধ্যান দাও, আমার দিকে। ইন দ্য রুম, ইন দ্য রুম কি বলেছে? ইন হচ্ছে প্রিপোজিশন, আর ইনের পরে যেটা আছে সেটা প্রিপোজিশন, ইন প্রিপোজিশনের পরে যেটা আছে সেটা হয় অবজেক্ট। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এবং প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের অবজেক্ট মিলে কি তৈরি করে স্যার? প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে। এবার দেখো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে ভালো করে দেখো, শ্রেয়া কেম, শ্রেয়া এসেছে, এর মানে কি? শ্রেয়া এসেছে। কোথায় এসেছে স্যার? ইন দ্য রুম, রুমের মধ্যে এসেছে। তাহলে এই যে এখানে ভার্বকে কিন্তু কোয়ালিফাই করছে এই প্রিপোজিশনাল ফ্রেজ। কি বললাম? যে এখানে এই ভার্বকে কোয়ালিফাই করছে কে? এই ইন দ্য রুম। কে করছে? এই ইন দ্য রুম। এই ইন দ্য রুমটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কাকে কোয়ালিফাই করছে? ভার্বকে। তাহলে যখন এই প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এখানে বলছে যে শ্রেয়া কখন এসেছে, সরি কোথায় এসেছে? শ্রেয়া কোথায় এসেছে? ঘরের মধ্যে এসেছে স্যার, ঘরের মধ্যে এসেছে। তাহলে এখানে কামটাকে কোয়ালিফাই করছে, আর কামকে কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ এই ভার্বকে কোয়ালিফাই করার জন্য একটা সেন্টেন্স বলো আমাকে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যে ভার্বকে কোয়ালিফাই করে। এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি, কিন্তু যখন আমরা আরো বিস্তারিতভাবে অ্যাডভার্বকে পড়বো, তখন অ্যাডভার্বটা কি? যে ভার্বকে কোয়ালিফাই করবে, যে প্রিপোজিশনকে যে ভার্বকে কোয়ালিফাই করবে, যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, এবং যে অন্য একটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করবে। কি বললাম? অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করবে? অ্যাডভার্ব কোয়ালিফাই করবে কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে, বা অন্য কোনো অ্যাডভার্বকে। তাহলে এখানে দেখো এই যে এই ফ্রেজটা, অর্থাৎ এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ কাকে কোয়ালিফাই করছে স্যার? কোয়ালিফাই করছে কামকে, অর্থাৎ এই ভার্বকে কোয়ালিফাই করছে। আর when it is qualifying the verb, and this phrase will be, then this prepositional phrase will be adverbial phrase, and কি হবে? সেটা adverbial phrase হবে, এবং adverbial phrase of কি হবে? প্লেস হবে। দেখো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটুকু তাহলে বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে আমি বললাম স্যার, এই যে ইন দ্য রুম, এই ইন দ্য রুম এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এতক্ষণ মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই, এতবার করে যখন বললাম। এখানে দেখো এই ফ্রেজটা এই মালটাকে কোয়ালিফাই করছে। এই মালটা হচ্ছে কাম। তাহলে এই মালটা হচ্ছে কাম, এই কামকে কোয়ালিফাই করছে। আর যখন এই কামকে কোয়ালিফাই করছে, কাম কি? ভার্ব। এখানে কেম লেখা আছে, কেমের ফার্স্ট ফর্ম হচ্ছে কাম। তো এখানে কেমকে কোয়ালিফাই করছে, ভার্বকে কোয়ালিফাই করছে। আর যখন এই প্রিপোজিশনাল ফ্রেজ, একটু আগেই লিখে দেওয়া ছিল যে প্রিপোজিশনাল ফ্রেজ হয় অ্যাডজেক্টিভের কাজ করবে, ভার্বের অ্যাডভার্বের কাজ করবে, না হলে নাউনের কাজ করবে। তিনটের কাজ করে। বারবার করে বলছে, কানে ঢুকিয়ে নাও, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, আর নাউনের কাজ করবে। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বের কাজ করছে। কেন অ্যাডভার্বের কাজ করছে? কারণ এই ভার্বকে কোয়ালিফাই করছে, আর যে শব্দ ভার্বকে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এখানে এই ফ্রেজটা কামকে কোয়ালিফাই করছে, আর কামকে কোয়ালিফাই করার জন্য এটা হবে কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এবার কি ফ্রেজ দেখো, এটার সম্পর্ক কি বোঝাচ্ছে? যে কাম ইন দ্য রুম, কোথায় এলো? ঘরের মধ্যে এলো। তাহলে ঘরটা কি? ঘরটা হচ্ছে একটা প্লেস। তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। এখানে দেখো
তৃতীয় নম্বর সেন্টেন্সে রোহিত রোহিত প্লেজ ক্রিকেট ইন দ্য মর্নিং। এখানে দেখো রোহিত প্লেজ, এটা হচ্ছে কি প্রিপোজিশন। ক্রিকেটটা কি স্যার? ক্রিকেটটা হচ্ছে নাউন, ক্রিকেটটা হচ্ছে নাউন। তাহলে এটা বললাম যে এটা ভার্বের অবজেক্ট। তাহলে এই যে এখানে দেখো যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই ইন আর এখানে মর্নিং প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ কাকে কোয়ালিফাই করছে? এটা কি ক্রিকেটকে কোয়ালিফাই করছে না প্লেসকে কোয়ালিফাই করছে? ঠিক করে বলো। রোহিত প্লেজ ক্রিকেট ইন দ্য মর্নিং কাকে কোয়ালিফাই করছে? বাংলা মানেটা জেনে নাও। রোহিত সকালবেলায় ক্রিকেট খেলে, রোহিত সকালবেলায় ক্রিকেট খেলে। তাহলে কাকে কোয়ালিফাই করছে? ক্রিকেটকে কোয়ালিফাই করছে? ক্রিকেটকে কোয়ালিফাই করছে না। কাকে? প্লেসটাকে কোয়ালিফাই করছে। কে? এই ইন দ্য মর্নিং। কখন খেলে? কখন খেলে? সকালে খেলে স্যার। কখন খেলে? সকালে খেলে। তাহলে যে রোহিত প্লেজ দ্য ক্রিকেট ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং এটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। এখান থেকে এতদূর প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ কাকে কোয়ালিফাই করছে? প্লেসকে, ক্রিকেটকে করছে না। এটা মনেই হতে পারে যে হয়তো ক্রিকেট কেন ক্রিকেটে করছে, যে পাশে বসে আছে বলেই যে ক্রিকেটকে কোয়ালিফাই করছে না। তুমি ভালো করে দেখো, রোহিত প্লেজ ক্রিকেট ইন দ্য মর্নিং, কখন খেলে? রোহিত ক্রিকেট কখন খেলে? সকালে, সকালে। তাহলে এখানে কি কাকে কোয়ালিফাই করছে স্যার? এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা এই প্লেসটাকে কোয়ালিফাই করছে। আর এই জন্য এটা কি হয়ে যাবে? এটা একটা প্লেসটা কি ভার্ব, এবং ভার্বকে কোয়ালিফাই করার জন্য এটা কি হয়ে যাবে? ভার্বকে কোয়ালিফাই করার জন্য এটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ তো বটেই, এটা হয়ে যাবে ভার্বকে কোয়ালিফাই করার জন্য এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। স্যার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে অবশ্যই, কিন্তু এখানে টাইম বোঝাচ্ছে না, সকালবেলাতে খেলে। তাহলে টাইম বোঝানোর জন্য এখানে কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তাহলে দেখতে পাচ্ছ এখানে ভার্বকে কোয়ালিফাই করছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে দেখো দ্য ডাস্টার অন দ্য টেবিল ইজ মাইন, এই যে ডাস্টারটা অন দ্য টেবিলে আছে, ডাস্টার অন দ্য টেবিল, ডাস্টার অন দ্য টেবিল। তাহলে এই যে অন প্রিপোজিশন আর এটা প্রিপোজিশনের অবজেক্ট, এই দুটো মিলে কি হলো স্যার? প্রিপোজিশনাল ফ্রেজ হলো। হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ হলো। এই প্রিপোজিশনাল ফ্রেজটা কাকে কোয়ালিফাই করছে স্যার? এই নাউনটাকে কোয়ালিফাই করছে। বলছে ডাস্টার অন দ্য টেবিল ইজ মাইন, এই ডাস্টার যেটা টেবিলের উপরে আছে, ডাস্টার যেটা টেবিলের উপরে আছে সেটা আমার, ডাস্টার যেটা টেবিলের ওপর আছে সেটা হচ্ছে আমার। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজটা ডাস্টারকে কোয়ালিফাই করছে, অর্থাৎ এই নাউনটাকে কোয়ালিফাই করছে। আর যখন যে শব্দ নাউনকে কোয়ালিফাই করে সেটা হয় অ্যাডজেক্টিভ, কিন্তু এটা তো শব্দ নয়, শব্দের সমষ্টি। শব্দের সমষ্টি এই ডাস্টারকে কোয়ালিফাই করার জন্য এটা কি হয়ে যাবে স্যার? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ প্রিপোজিশনাল ফ্রেজ নাউন হিসাবেও কাজ করে, অ্যাডভার্ব হিসাবেও কাজ করে এবং অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা নোট ডাউন করে নাও, পরবর্তী স্লাইডে আমরা মুভ করছি। তাহলে চলো এবার এই জিনিসটা আমাদেরকে নোট করতে হবে, এটা নোট করে লিখে নেবে। কি নোট করতে হবে স্যার? প্রথমে 1 নম্বর দিয়ে নোট করবে আমাদের এখানে কি আসছিল? এখানে ছিল প্রিপোজিশন, এখানে ছিল কি স্যার? প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের পরে কি ছিল স্যার? প্রিপোজিশন কিসের আগে আছে? নাউন বা প্রোনাউনের আগে আছে। নাউন বা প্রোনাউনের আগে আছে। তাহলে যখনই নাউন বা প্রোনাউনের আগে জিরান্ডেরও আগে আছে, ঠিক আছে, বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন বা প্রোনাউনের আগে আসবে, নাহলে নাউনের ইকুইভ্যালেন্টের আগে আসবে। আর যেটা নাউন ইকুইভ্যালেন্ট আগেই বলেছে জিরান্ড, ঠিক আছে, ইনফিনিটিভ, এইসবগুলো। এবার যদি যেটা আমি যেটা বলতে চাইছি যে জিরান্ডটাও তো মানে নাউন, তাই না?
তাহলে নাউন প্রোনাউন বা জিরান্ডের আগে আসে বা নাউন ইকুইভ্যালেন্টের আগে আসে। তাহলে এর যখন এর আগে আসবে এটা কি হবে স্যার? প্রিপোজিশনাল ফ্রেজ। এতদূর হলো বুঝতে পারলে? এবার এই প্রিপোজিশনাল ফ্রেজ আগের উদাহরণে দেখেছি যখন কোনো ভার্বকে বা অ্যাডজেক্টিভকে যখন কোয়ালিফাই করবে, যখন ভার্বকে বা যখন অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে তখন সেটা কি হবে? তখন এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় নম্বরে কি ছিল? সেকেন্ড নম্বরে যখন এই প্রিপোজিশন, নোট করে নেবে এটা, প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে? প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন মিলে হয় প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজটা যখন কোনো এটা কিন্তু নোট বানিয়ে নেবে তোমরা। আমি এটা তোমাদেরকে নোট করার জন্য দিলাম। আগের স্লাইডে আমরা এর উদাহরণ করেছি, এখন সেটা নোট করার জন্য তোমাদেরকে দিচ্ছি। তাহলে এখানে দেখো, প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন যদি ভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে যদি কোয়ালিফাই করে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন কোনো নাউনকে বা প্রোনাউনকে, সাধারণত প্রোনাউন আসে না এর আগে, প্রিপোজিশনের আগে মনে রাখবে প্রোনাউন আসে না। তাহলে যদি নাউন বা প্রোনাউনকে কি করে? কোয়ালিফাই করে, তখন সেটা কি হবে স্যার? তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, পরিষ্কার করে আসছে না হয়তো, আমার লেখাটা একটু এরকমই খারাপ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, PHRASE ফ্রেজ। ঠিক আছে, এটা তোমরা নোট করে নাও। আমরা পরবর্তী স্লাইডে আর একটা জিনিস আমি যেটা বলতে চাই, যে যদি কোয়ালিফাই করে, যদি কোয়ালিফাই করে তবেই সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা যদি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তবেই হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো তোমরা স্লাইডটাকে নোট ডাউন করে নাও, আমি সরে যাচ্ছি। তো চলো এবার আমরা কাইন্ডস অফ প্রিপোজিশন জেনে নেই। মানে প্রিপোজিশন কয় ধরনের হয়, কি ধরনের হয়। কাইন্ডস অফ প্রিপোজিশন। কাইন্ডস অফ প্রিপোজিশন স্যার। ওকে, তো এটি মূলত 4 ধরনের হয়। প্রথম যে পয়েন্ট বা প্রথম যে টাইপ বা কাইন্ড, সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন স্যার। কি বললাম? সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশনগুলো কি? যেমন সিঙ্গেল ওয়ার্ড হবে এগুলো, ইন, অ্যাট, অন, অফ, এসবগুলো। তাহলে সিম্পল প্রিপোজিশন আর কি? দেখো ভাই, পুরো ডিটেলসে কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ? তোমরা কিন্তু ধৈর্য ধরে তোমাদেরকে ক্লাস আশা করি তোমরা করবে। দেখো, সিম্পল প্রিপোজিশন কি? যে সিম্পল prepositions are single word preposition। ঠিক আছে? তাহলে এগুলো সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন।
এক্সাম্পলের মধ্যে কি কি আসবে স্যার? চলো এক্সাম্পলগুলো জেনে নেওয়া যাক। যেমন অ্যাট, ইন, অ্যাট মানে তে বা প্রতি হয়, ইন মানে হচ্ছে মধ্যে, এগুলো। তারপরে যেমন তোমরা কিন্তু এগুলোর মানে জিজ্ঞেস করো না আবার, ঠিক আছে? এগুলো কিন্তু ছোট ছেলেদের কাজ। টু, প্রতি, অফ, ফ্রম, ফর, এগুলো হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। তারপরে যেমন ধরো অফ, তারপরে ডবল অফ, এটসেট্রা, ঠিক আছে, এটসেট্রা ইত্যাদি। এটা হচ্ছে ইত্যাদি, এটা প্রিপোজিশন না, ঠিক আছে? তারপরে দেখো দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডবল প্রিপোজিশন আছে, তারপরে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি স্যার? যেগুলো দুই বা তার বেশি শব্দ দিয়ে তৈরি, যেগুলো যে প্রিপোজিশনগুলো দুই বা তার বেশি শব্দ দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে আমরা একটা ডেফিনেশন নিয়ে লিখে নিই। প্রিপোজিশনস that are made of two or more words and work together as a single preposition। আশা করি আসছে। তাহলে work together as a single preposition is known preposition that are made of two or more words and work together as a single preposition, ঠিক আছে? work as a single preposition is known as what? is known as বা is called বলতে পারো, as known as compound preposition বলতে পারো, বা এটা আরো বেশি ভালো হয় যদি তুমি বলো is called, মানে বলা হয় is called compound preposition। PREPOSITION, ঠিক আছে? তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন কি বললাম? যে প্রিপোজিশন দ্যাট আর মেড অফ টু or more words and work together as সিঙ্গেল প্রিপোজিশন, ঠিক আছে? বা as এ দিতে পারো এখানে, as a single preposition is called compound preposition। উদাহরণটা জেনে নেই আমরা। এখানে দেখো এক্সাম্পল কি কি হতে পারে স্যার? যেমন তোমাদের আউটসাইড, ইনসাইড, এটসেট্রা ইত্যাদি ধরনের। এবার এখানে দেখো কম্পাউন্ড প্রিপোজিশনে কি হয়? কম্পাউন্ড প্রিপোজিশনে দেখো এই যে ওয়ার্ডগুলো থাকবে, সেই ওয়ার্ডগুলো কিন্তু এই যে ওয়ার্ডের কথা আমরা বললাম, এখানে জায়গা হচ্ছে না, এখানে আমি লিখে দিচ্ছি। এই ওয়ার্ডগুলোর মধ্যে কি কি হতে পারে? যেমন এখানে থাকতে পারে, তোমার থাকবে অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে,
এবং নাউন থাকবে। কি কি থাকবে স্যার? অ্যাডভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, নাউন থাকবে। ঠিক আছে, দুটো প্রিপোজিশনও থাকতে পারে। ঠিক আছে, যেমন এখানে ইনসাইড, ইনটা কি স্যার? প্রিপোজিশন। প্রিপোজিশন তার সঙ্গে কি জড়েছে? ইনসাইড দিয়ে হচ্ছে ইনসাইড। আরে আমি এখানে বলে দিই, ধরো যেমন এখানে ধরো ইনসাইড বললাম, আসছে আশা করি। ইনসাইড, তাহলে দেখো ইনসাইড মানে কি? ইনসাইড মানে হচ্ছে ভেতরে হয়। তাহলে ইনসাইড ইজুকাল টু কি দিতে পারি? ইন প্লাস সাইড, এসআইডি, সাইড, ইন প্লাস সাইড। তাহলে এই যে ইন, এই যে ইনটা কি? ইন একটা প্রিপোজিশন স্যার, ইন একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, আশা করি আসছে। আর সাইড কি? সাইড হচ্ছে একটা নাউন। তাহলে বুঝতে পেরেছো, নাউন আর প্রিপোজিশন একসঙ্গে যোগ হয়েছে, নাউন আর প্রিপোজিশন একসঙ্গে যোগ হয়েছে এবং কম্পাউন্ড প্রিপোজিশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো করে ডেফিনেশনগুলো জেনে নেবে যে প্রিপোজিশন দ্যাট আর মেড অফ টু অর মোর ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ক টুগেদার অ্যাজ এ সিঙ্গেল প্রিপোজিশন ইজ কল্ড হবে না, এখানে আর কল্ড, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে প্রিপোজিশনস, সাবজেক্টটা এখানে হচ্ছে প্রিপোজিশনস, এস লাগিয়েছি। তাহলে কি হবে? প্রিপোজিশন দ্যাট আর মেড অফ টু অর মোর ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ক টুগেদার অ্যাজ এ সিঙ্গেল প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাজ এ সিঙ্গেল প্রিপোজিশন আর কল্ড কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, বা আর নোন অ্যাজ কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, এটা নোট করে নাও। তো চলো তৃতীয় নম্বর প্রিপোজিশনটা আমরা শুরু করব। তৃতীয় নম্বর প্রিপোজিশনটা কি? ডবল প্রিপোজিশন। ডবল প্রিপোজিশন, ঠিক আছে। কি স্যার ডবল প্রিপোজিশন? These prepositions are made of two prepositions, দুটো প্রিপোজিশন দিয়ে তৈরি। ঠিক আছে, টু প্রিপোজিশন। কিন্তু মনে রাখবে এখানে বাট বোথ prepositions have different meaning, কিন্তু দুটো প্রিপোজিশনের ডিফারেন্ট মিনিং আছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো the cat jumped from under the table, বিড়ালটা টেবিলের তল থেকে লাফ দিল। আর একটা উদাহরণ দাও, হি পিক মানে হচ্ছে উকি মারা, ঠিক আছে, উকি মারা বা টুকি মারা। তাহলে হি পিকড ফ্রম, আমরা স্কুলে অনেক টুকি মারতাম তাই না, যাই হোক, হি পিকড ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন, ঠিক আছে। দ্য ক্যাট জাম্প ফ্রম, এখানে দেখো দ্য ক্যাট জাম্প ফ্রম আন্ডার দ্য টেবিল, এখানে মানে কি হলো, বিড়ালটা কোথা থেকে লাফ দিল স্যার? টেবিলের তল থেকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ফ্রম একটা প্রিপোজিশন, আবার এখানে আন্ডার একটা প্রিপোজিশন, স্যার দুটো প্রিপোজিশন। এই যে প্রিপোজিশন, এই দুটো প্রিপোজিশনের জন্য এটাকে বলে ডবল প্রিপোজিশন।
এটাকে কি বলে? ডবল প্রিপোজিশন। এখানে হি পিকড, এটা ভার্ব, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন একটা, এটা হচ্ছে একটা প্রিপোজিশন একটা, ঠিক আছে? প্রিপোজিশন একটা, এখানে হচ্ছে একটা প্রিপোজিশন একটা। কোনটা কোনটা? ফ্রম এবং বিহাইন্ড, ফ্রম এবং বিহাইন্ড। তাহলে এখানে দেখো দুটো প্রিপোজিশন স্যার, এই দুটো প্রিপোজিশন এবং এর জন্য এটা হচ্ছে ডবল প্রিপোজিশন। ঠিক আছে, চলো আমি আরেকটা লাস্ট যে টাইপ, সেই টাইপটা ধরে আলোচনা করি। তো চলো আমরা চতুর্থ নম্বর প্রিপোজিশনের টাইপটা নিয়ে আলোচনা করা যাক। যেটা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, কি? প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটাও কিন্তু লাইক double preposition, like double prepositions, they are also made of two or more than two words। ডবল প্রিপোজিশনের মধ্যে এগুলোও কিন্তু দুই বা তার বেশি শব্দ দিয়ে তৈরি, দুই বা তার বেশি শব্দ দিয়ে তৈরি, বাট দে ওয়ার্ক, কিন্তু তারা কিসের মতো কাজ করে? দে ওয়ার্ক অ্যাজ ফ্রেজেস, তারা ফ্রেজেসের মতো কাজ করে, বা বা প্রোভার্বের মতো কাজ করে। ঠিক আছে, যে প্রোভার্বস মানে হচ্ছে যে প্রবাদ বাক্যগুলো হয় সেগুলো হচ্ছে প্রোভার্বস বলি। ঠিক আছে, যেমন অনেক আছে, যেমন ওয়ার্ক টেলস মোর দ্যান, কি বলে, ওয়ার্ক টেলস মোর দ্যান, সরি, কি প্রবাদটা আমি ভুলে গেছি, কি একটা আছে না ভালোই, যে অনেকগুলোই তো ইংরেজিতে প্রভাব আছে, যেমন ধরো যাই হোক আমার এখন মনে আসছে না, তবে প্রবাদ বাক্য। ঠিক আছে, যেমন ছুঁচ, যেমন বাংলায় একটা মনে হচ্ছে, যেমন তোমার ছুঁচ বলে, এটা খুব মনে রাখবে যে ছুঁচ বলে, চালুনি বলে ছুঁচের পেছন ফুটো। ঠিক আছে, তো কিন্তু এদিকে চালুনি দেখছে না, চালুনি বোঝো তো, চালুনি দেখছে না যে ওর সারা শরীরই ফুটো, আর ওর পেছন দিকটা ফটো নিয়ে ওর প্রবলেম। তো এই যে এই ধরনের প্রবাদ বাক্যগুলো আছে, ঠিক আছে, সেগুলো যেমন হ্যাঁ, ইংরেজিতে যেমন প্রবাদ বাক্যটা হচ্ছে, যেমন ধরো কি বলে, যে ওয়ার্ক টেলস মোর দ্যান, ওয়ার্ক টেলস মোর দ্যান ওয়ার্ডস, মানে তোমার কাজ তোমার শব্দের থেকে বেশি বলে। হ্যাঁ, যারা বেশি বকে তারা কিন্তু অতটাও মানে করতে পারে না, তাদের কাজ অতটা নেই। অথচ দেখবে যারা এটা বাস্তব জীবনে আমাদের বন্ধুগুলো সেরকম হয়। ঠিক আছে, যারা অনেক বেশি বকে, যারা অপরকে মানে ছোট দেখায়, ঠিক আছে, দেখবে তাদের ভিতরে আসলে কিছুই নেই। ঠিক আছে, যারা ভাই চাকরি পাওয়ার না, তারা কিন্তু সাইলেন্টলি কাজ করে, তারা কোনোদিন বলে না যে এই অমুক চ্যাপ্টার করলি আমার অমুক চ্যাপ্টার হয়ে গেছে, এইসবগুলো নয়, স্কুলের ছাত্র নাকি। কিন্তু দেখবে যারা চাকরি পায় না ভাই, তারা কিন্তু অটোমেটিকই এই চাকরি পায়, তুমি জানতেও পারো না। ঠিক আছে, তো সেই রকম হতে হবে। তো যাই হোক, যেমন এগুলোর উদাহরণ আমি লিখে নেব, কি কি এক্সাম্পল আছে। যেমন ইনস্টেড অফ, ঠিক আছে,
বিকজ অফ, এই যে এই ধরনের গুলো হয়, ঠিক আছে। ইন অ্যাকর্ডেন্স, ইন অ্যাকর্ডেন্স, ইন অ্যাকর্ডেন্স উইথ, এই যে এই সবগুলো হয়, এগুলো তোমরা নোট করে নাও। চলো এবার আমরা কিছু প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তো এই যে তোমরা এতক্ষণ কি শিখছিলে? কাইন্ডস অফ প্রিপোজিশন শিখছিলে। প্রত্যেকটা প্রিপোজিশন কয় প্রকারের হয়? 4 প্রকারের হয় বলে দিলাম। এবার একটা জিনিস যে তোমাদেরকে জানতে হবে, আমি কি বলেছিলাম প্রথম ক্লাসে স্যার আমি এটা বলেছিলাম যে প্রিপোজিশনকে কি কি বোঝায়, প্রিপোজিশন কিসের কিসের সম্পর্ক বোঝায়? কোনো টাইমের সম্পর্ক বোঝায়, কোনো প্লেসের সম্পর্ক বোঝাবে, ঠিক আছে, কোনো ম্যানারের সম্পর্ক বোঝাবে, ঠিক আছে, ম্যানার বা মেথড যেটাকে বলছে, ঠিক আছে। তারপরে কোনো কিসের সম্পর্ক বোঝায়? ম্যানার বা মেথড। তারপরে তোমার কোনো কজের কেন হয়েছে, ঠিক আছে, সেই উদাহরণগুলো দিচ্ছিলাম না। যেমন ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে কিসের জন্য? বৃষ্টির জন্য, ঠিক আছে। এই যে এইগুলো, তাহলে টাইম, প্লেস, ম্যানার, মেথড, কজ, এই যে এই সবগুলো। এবার এই সবগুলোর রিলেটেড যে যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করব, সেই প্রিপোজিশনগুলো সম্পর্কে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা কিসের সম্পর্কে আলোচনা করতে যাব? স্যার প্লেসের সম্পর্কে আলোচনা করতে যাব, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা একটু আজকের ক্লাসে আমরা তো দেখো এবার আমরা প্লেসের সম্পর্কে কোন কোন প্রিপোজিশনগুলো হয় দেখো। প্রথমে আমরা ব্যবহার জানবো ইন আর অ্যাটের ব্যবহার জানবো। কিসের ব্যবহার জানবো স্যার? ইন বা অ্যাট। তো ছোট থেকেই আমরা পড়ে এসেছি যে ইন বা অ্যাট কিভাবে কোনো প্লেসের আগে বসে। তো চলো আমরা দেখে নেব যে প্রথমে দেখো আমরা একদিকে লিখলাম ইন আর আরেকদিকে লিখলাম অ্যাট, ঠিক আছে। দেখো ইন কখন ব্যবহার হয়? যখন বিগ প্লেসের কথা যখন বলবে, যখন কোনো বড় শহরের যখন সেটা বিগ প্লেস হবে, ঠিক আছে, তখন সেটা হবে ইন। বিগ প্লেসের জন্য আমরা কি ব্যবহার করব? ইন। আর অ্যাটের জন্য আমরা কি ব্যবহার করব? আচ্ছা আমি অ্যাটটা এখানে না লিখে আমি এখানে লিখছি। অ্যাটটা কিসের জন্য ব্যবহার হয়? স্যার স্মল প্লেসের জন্য, ঠিক আছে। কিসের জন্য ব্যবহার হয় স্যার? স্মল প্লেসের জন্য হচ্ছে অ্যাটকে কিন্তু আমরা ব্যবহার করি। যেমন আমি একটা উদাহরণ দিলাম, হি লিভস ড্যাশ ভিলেজ। এখানে তুমি বসাও হি লিভস ইন ভিলেজ না অ্যাট ভিলেজ, কোনটা হবে? কোনটা হবে? হি লিভস ইন এ ভিলেজ না হি লিভস অ্যাট এ ভিলেজ? কি হবে মনে হচ্ছে? যে হি লিভস অ্যাট এ ভিলেজ না ইন এ ভিলেজ? দেখো এখানে কি হবে? হি লিভস ইন এ ভিলেজ হবে। আচ্ছা এখানে আমি আর একটা সেন্টেন্স লিখছি, হি লিভস ড্যাশ ইন এ ভিলেজ না অ্যাট এ ভিলেজ নেমড নিধিয়া। সে নিধিয়া নামক একটি গ্রামে বাস করে, ঠিক আছে। কিন্তু এখানে ইন হবে না অ্যাট হবে?
এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন হবে না, এখানে হবে অ্যাট। যদি আমরা স্পেসিফিক, যদি আমরা শুধু ভিলেজ বলি ইন করব, বড় ভিলেজের জন্য ইন ব্যবহার হয়। কিন্তু আমি যদি এই ভিলেজটাকে এই নাম দিয়ে যদি স্পেসিফিক করে দেই, তাহলে নাম দিয়ে যখনই আমরা স্পেসিফিক করে দেব তখন সেটা হয়ে যাবে কিন্তু অ্যাট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো আমি মিটিয়ে দিচ্ছি, আরো কিছু ডিসকাশন করা যাক। চলো আরো কিছু মজাদার শব্দগুলো নিয়ে, মজাদার সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, যেগুলোতে দেখবো আমরা কোথায় ইন ব্যবহার করব, কোথায় অ্যাট ব্যবহার করব। আমি বললাম, একটা সেন্টেন্স লিখলাম, শ্রেয়া লিভস ড্যাশ ভারসালা মোর ড্যাশ রামপুরহাট। শ্রেয়া লিভস ড্যাশ ভারসালা মোর ড্যাশ রামপুরহাট। প্রথম সেন্টেন্স। এখানে কোথায় ইন বসবে আর কোথায় অ্যাট বসবে সেটা তোমরা বলো। কোথায় অ্যাট বসবে, কোথায় ইন বসবে সেটা তোমরা বলো। দ্বিতীয় আমি সেন্টেন্স লিখলাম, ঋষভ দেব লিভস হবে এখানে, ঋষভ দেব লিভস ড্যাশ রামপুরহাট। ঋষভ দেব লিভস ড্যাশ রামপুরহাট ড্যাশ বীরভূম। এখানেও বলবে তোমরা কোথায় অ্যাট ব্যবহার করব, কোথায় ইন ব্যবহার করব। ঠিক আছে, আমি লিখলাম, I met Shreya dash Ramlal's sweet dash PG More, যে কোনো জাস্ট একটা মোড়, জাস্ট একটা প্লেসের নাম, পিজি মোড় ড্যাশ, পিজি মোড়ের পরে ড্যাশ কোনো একটা জায়গার নাম, এখানে আমি দিলাম বীরভূম। ঠিক আছে, এখানে তোমরা কোথায় ইন বসবে আর কোথায় অ্যাট বসবে সেটা কিন্তু তোমরা বলো। ঠিক আছে, শ্রেয়া লিভস, আই মেট শ্রেয়া। এক সেকেন্ড গাইজ, এখানে আমি অন্য একটা নাম দিয়ে দিই, তো তোমরা আবার ঈশা করে দাও, আইকে ঈশা করে দিলাম। ঠিক আছে, তো যাই হোক, শ্রেয়া মিট লিভস ড্যাশ ভারসালা মোর ড্যাশ রামপুরহাট। এখানে অ্যাট হবে না ইন হবে? এখানে ঋষভ দেব ড্যাশ রামপুরহাট ড্যাশ বীরভূম, ইন হবে না অ্যাট হবে? এখানে ঈশা মেট শ্রেয়া ড্যাশ রামলাল সুইট ড্যাশ পিজি মোর ড্যাশ বীরভূম। এখানে কোথায় ইন বসবে আর কোথায় অ্যাট বসবে তোমরা বলো, চেষ্টা করে দেখো। ইয়োর টাইম স্টার্টস নাও। একটু ভেবে ভালো করে দেখো, আধা ঘন্টা মতো আমি টাইম দিলাম, খুব ভালো করে করবে। কোথায় অ্যাট বসবে আর কোথায় ইন বসবে। আমি একটু সাইডে হয়ে যাই।
দেখো করো, পজ করে করার চেষ্টা করবে তোমরা, পরে উত্তরটা মিলিয়ে নিও। দেখো শ্রেয়া লিভ ড্যাশ ভারসালা মোড় ড্যাশ রামপুরহাট, ঋষভদেব লিভস রামপুরহাট ড্যাশ বীরভূম, 18 I met Shreya dash Ramlala Sweet dash PG Mode dash Birbhum Inna at কোনটা? তো চলো আর টাইম লস করবো না। শ্রেয়া লিভস ড্যাশ ভারসালা মোড়, শ্রেয়া এখানে দেখো ভারসালা মোড় একটা জায়গার নাম বোঝাচ্ছে, কিন্তু এই রামপুরহাটের থেকে এটা রামপুরহাটের মধ্যে এটা পড়ে, ঠিক আছে, এটা রামপুরহাটের মধ্যে একটা জায়গা, ঠিক আছে। তাহলে রামপুরহাট এখানে বড় জায়গা, তাহলে এটা যদি বড় জায়গা হয় এখানে আমরা অ্যাড করব, ঠিক আছে। ছোট জায়গার জন্য এখানে ভারসালা মোড় আর এখানে হবে, তারপরে অ্যাড ব্যবহার করেছি, রামপুরহাট তুলনামূলক বড় জায়গা, এই জন্য এখানে ইন ব্যবহার করব। বুঝতে পেরেছো? দেখো ঋষভদেব লিভস ড্যাশ রামপুরহাট ড্যাশ বীরভূম, এখানেও দেখো রামপুরহাট, তাহলে বীরভূমের মধ্যে রামপুরহাট পরে একটা জায়গা, তাহলে অ্যাট রামপুরহাট ইন বীরভূম। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? দেখো ঈশা মেট শ্রেয়া রামলালা সুইট ড্যাশ পিজি মোড় ড্যাশ বীরভূম, একটা মোড়ের নাম, একটা জায়গা, এখানে একটা প্লেস, এটাও একটা প্লেস। তাহলে ঈশা শ্রেয়াকে দেখা করেছো, এটা একটা রামলালা সুইট, এটা একটা মিষ্টির দোকান, তাহলে এটা একটা পয়েন্ট বোঝাচ্ছে। তাহলে পয়েন্ট যখন বোঝাবে, কোনো একটা প্লেস বোঝাবে, প্লেসের পয়েন্ট বোঝাবে, সেই পয়েন্ট বোঝানোর জন্য কোথায়, আরে এই মিষ্টির দোকানটাতে দেখা করেছিল, এর জন্য ইন। আর এরপরে যখন এখানে অ্যাড ব্যবহার করেছি তখন ইন পিজি মোড় হবে, এটা একটা প্লেস, ইন পিজি মোড় কি একটা জায়গা, আর এখানে দেখো ইন বীরভূম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নোট করেছো। তো ক্লাসটা আজকে আর বড় করব না, এই ছিল তোমাদের আজকের ক্লাস। এর পরের একটা ভিডিওতে তোমাদের সমস্ত প্রিপোজিশন আমরা কভার করে দেবো, তাহলে ওই ভিডিওটাতে প্রিপোজিশনের সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তোমাদের ফিক্সড প্রিপারেশনের সিট, ফ্রেজাল ভার্বের সিটগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো তার উপরে আমি কাজ করছি, আমি অবশ্যই সেগুলোকে আর একদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আশা করি ক্লাসগুলো তোমরা খুব এনজয় করছো, ভালোভাবে দেখছো, এবং আশা করি তোমরা ক্লাসগুলোকে এনজয় করছো। তো যদি ভালো লেগে থাকে তাহলে কি বলবো, শিখো ভালো করে। আর ভাই অনেক বলেছি সাবস্ক্রাইব করো, লাইক করো, কিন্তু আর বলবো না। এবং আমরা বুঝতে পারছিলাম যে নয়েজের বিষয়টা তোমাদের কি হচ্ছিল, যে তোমাদের অসুবিধা হচ্ছিল, ঠিক আছে, যেহেতু আমাদের কাছে মাইক ছিল না। তো সেই জন্য দেখো আজকেই এটা মাইকটা নিয়েছি, ঠিক আছে। বাপন স্যার অর্ডার দিয়েছিল এবং আমরা সবাই মিলে সেটা এই নিয়েছি, এটা তোমাদের প্রবলেমকে সলভ করার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালোভাবে ক্লাস করো, বাপন স্যারের ক্লাসগুলো করো, নয়ন স্যারের ক্লাসগুলো করো, ঠিক আছে। অচিন্ত স্যার একটু ব্যস্ত আছে, এর জন্য হয়তো রিজনিংয়ের ক্লাস তোমরা হয়তো দুদিন পাবে না। যাই হোক, তবে ওকে আমরা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর গিভিং, একটা কথা আমি বলতে চাই, থ্যাংক ইউ ফর গিভিং সো মাচ লাভ টু আস। কিন্তু একটা জিনিস কি, তোমরা কিন্তু কোনো লাইক করছো না। আমরা জানছি যে ভিউজ অনেক হচ্ছে, কিন্তু প্লিজ আজকে লাস্ট বলছি, আর বলবো না, পারলে একটু লাইক করে দিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, সবাই ভালো থাকবে, নমস্কার, থ্যাংক ইউ।